বাড়িতে থাকা উপকরণ দিয়ে দারুণ কিছু মুখরোচক রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। দারুণ স্বাদের মুখরোচক রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপ বেসন। এখানে প্রায় 300 গ্রামের মতন বেসন আছে। বেসনটা আপনারা কম বেশিও করতে পারেন। এবার বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিলাম। লবণটা খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার লবণ ও বেসনটা খুব ভালো করে শুকনোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। এতে লবণটা খুব ভালো করে মিশেও যাবে। আর বেসনের মধ্যে যদি কোনো দলা থাকে সেটাও কিন্তু এইভাবে শুকনো করে মিশিয়ে নিলে ভেঙে যাবে, মানে খুব সুন্দরভাবে মিশে যাবে। যখন ভালো করে মেশানো হয়ে যাবে শুকনো উপকরণটা, তারপর অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের মিশ্রণ রেডি করে নিতে হবে। একসঙ্গে খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকমই একটু মিডিয়াম ঘনত্বের রেডি করতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি মিশ্রণটাকে এক সাইডে রেখে দেবো। আর এই সময় মিশ্রণের মধ্যে কিছু জিনিস দিয়ে দিতে হবে, এতে খেতেও ভালো লাগবে আর বেশ মুচমুচে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটের মতন বেকিং পাউডার। আর বেকিং পাউডারের উপরে অল্প একটু জল দিতে হবে। আর জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশ্রণটাকে এইভাবে প্রায় 2 মিনিটের মতন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এতে বেশ মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। যখন বেকিং পাউডারটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে আর 2 মিনিট ধরে মিশ্রণটাকে খুব ভালো করে ফেটানো হয়ে যাবে, তখন মিশ্রণটির মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু গরম তেল। গরম তেল দেওয়ার কারণেও কিন্তু ভীষণ মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে। তার জন্য এখানে আমি বড় চামচের 1 চামচ গরম তেল দিলাম, মানে এখানে 1 টেবিল স্পুনের মতন গরম তেল দিয়েছি। তেলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একইভাবে মিশ্রণটাকে 2 মিনিটের মতন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। মিশ্রণটা একেবারেই রেডি। 2 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা জলের বোতল নিয়েছি। জলের বোতলের ঢাকনাটা প্রথমে খুলে নিতে হবে। আর একটা সেফটি পিন নিয়েছি আর একটা লাইটার নিয়েছি। সেফটি পিনটা খুলে এইভাবে লাইটার দিয়ে খুব ভালো করে সেফটি পিনটা গরম করে নিতে হবে। আর বোতলের যে ঢাকনাটা আছে সেটা ছোট ছোট ছিদ্র করে দিতে হবে। ছিদ্রগুলোকে খুব বেশি ছোট করার দরকার নেই, মানে সেফটি পিনটা এইভাবে একটু ভেতরে দিয়ে একটু গোল করে ঘুরিয়ে নিতে হবে। তাহলে কী হবে, ছিদ্রটা একটু বড় হয়ে যাবে। এতে মিশ্রণটাও অনেক তাড়াতাড়ি নিচে চলে আসবে আর রেসিপিটাও খুব সহজে বানানো যাবে। বেশ কয়েকটা আমি ছিদ্র করে নিয়েছিলাম। এবার বোতলের ঢাকনাটাকে এক সাইডে রেখে দিয়েছি। আর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, মানে যে বেসনের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা বোতলের মধ্যে পুরোটাই দিয়ে দিতে হবে। পুরো মিশ্রণটাই আমি একসঙ্গে বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিশ্রণটাকে হাফ হাফ করেও নিতে পারেন, তবে পুরো মিশ্রণটা একসঙ্গে নিলে মানে মিশ্রণটা যত বেশি হবে বানানোও কিন্তু তত সহজ হবে, মানে সুবিধা হবে। বাকি যা মিশ্রণ ছিল সেটাকেও একটা মেজারিং কাপের মধ্যে নিয়ে পুরো মিশ্রণটাই দিয়ে দিলাম। মেজারিং কাপ বা যে কোনো ধরনের দুধের প্যাকেট নাহলে তেলের প্যাকেটের মধ্যে মিশ্রণটা নিয়ে বোতলের মধ্যে ভরলে অনেক সুবিধা হবে, মানে মিশ্রণটা পড়ে যাবে না। খুব ভালো করে মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম। এবার ক্যাপটাও ভালো করে আটকে নিলাম। বোতলটাকে এক সাইডে রেখে দিয়েছি। কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম। এবার আমি এইভাবে মিশ্রণটা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিছুটা পরিমাণ আমি আগে রেডি করে নিয়েছিলাম, যার ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে, তাই আমি আপনাদের দেখাতে পারলাম না। আর মিশ্রণটা দেওয়ার সময় বোতলটাকে একটু প্রেস করে দিতে হবে, তাহলে মিশ্রণটা খুব সুন্দরভাবে তেলের মধ্যে চলে আসবে। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা লাল করে ভাজলেই হবে আর বেশ মুচমুচে হবে। আমি আপনাদের 2 রকম পদ্ধতিতে বানানো দেখিয়ে দেবো। আপনারা এইভাবে ছোট ছোট করেও তেলের মধ্যে দিতে পারেন, আর না হলে একটু গোল গোল করেও ঝুরি ভাজার মতন ভেজে নিতে পারেন। প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, প্রায় 2 মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল আর ফ্লেমটা মিডিয়ামেই ছিল। এবার এইগুলোকে তুলে একটা মিক্সিং বোলের মধ্যে রেখে দিয়েছি। এবার আমি আপনাদের আর একটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। তার জন্য মিশ্রণটা এইভাবেই কিন্তু দিতে হবে আর মিশ্রণটাকে গোল গোল করে দিতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে একটা গোল ঝুরি ভাজার মতন রেডি হবে। এতে দেখতে কিন্তু বেশ ভালো লাগে।
আপনারা চাইলে এই ঝুরি ভাজাটাকে এইভাবে গোল করেও রাখতে পারেন, আর না হলে ছোটো ছোটো টুকরো করেও নিতে পারেন, সেটা আমি পরে দেখিয়ে দেবো। মিশ্রণটা এইভাবে গোল গোল করে ছড়িয়ে নিয়েছিলাম। ফ্লেমটা মিডিয়ামেই ছিল। ফ্লেমটা লো বা হাইতে রাখা যাবে না, মিডিয়ামে রেখেই ভাজতে হবে। এবার সাইডের অংশগুলোকে এইভাবে কড়াই থেকে আলাদা করে নিলাম। এবার কিন্তু একবার উল্টে নিতে হবে। প্রথমে 1 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। এবার আমি ঝুরি ভাজাটাকে এইভাবে একটু উল্টে নিচ্ছি, আর উল্টো দিকটাকেও একইভাবে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পরে ঝুরি ভাজাগুলো কিন্তু বেশ মুচমুচে হবে। একইভাবে এই ঝুরি ভাজাটাকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এই ঝুরি ভাজাটা ভাজতে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। এবার তুলে আমি এক সাইডে রেখে দিয়েছি, আর বাকি যে মিশ্রণটা আছে একইভাবে ঝুরি ভাজাগুলো রেডি করে নিতে হবে। আপনারা চাইলে ছোটো ছোটো টুকরো করেও ঝুরি ভাজাগুলো রেডি করতে পারেন, আর না হলে এইভাবে গোল করে একটা করেও রেডি করে নিতে পারেন। এবার এক সাইডে রেখে দিচ্ছি, আর বাকিগুলো একইভাবে রেডি করে নেব। সমস্ত ঝুরি ভাজাগুলো ভেজে নিয়েছিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ চীনাবাদাম দিয়ে দিলাম। প্রায় 50 গ্রামের মতন চীনাবাদাম দিয়েছি। চীনাবাদামগুলো মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে চীনাবাদামগুলোকে লাল করে ভেজে নিতে হবে। চীনাবাদামগুলো ভাজার সময় যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে কিন্তু ওপরটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে কালো হয়ে যেতে পারে, আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে চীনাবাদামগুলোকেও ভেজে নিতে হবে। প্রায় 3 মিনিটের মতন নাড়াচাড়া করে চীনাবাদামগুলোকেও ভেজে নিয়েছিলাম। এবার কিন্তু চীনাবাদামগুলোকে তুলে নিতে হবে, আর ফ্লেমটা অফ করে দিতে হবে। ফ্লেমটা অফ করে নেওয়ার পরে আর চীনাবাদামগুলোকে তুলে নেওয়ার পরে এবার কিছুটা পরিমাণ কারি পাতা নিতে হবে, আর কারি পাতাগুলোকে ভেজে নিতে হবে। কারি পাতা ভাজার সময় ফ্লেমটা কিন্তু অফ করে রাখতে হবে, নাহলে কিন্তু কারি পাতা ভাজার সময় তেলটা গায়ে ছিটকে আসতে পারে। এইভাবে কয়েকটা কারি পাতা প্রথমে হাতার মধ্যে দিয়ে দিতে হবে, তারপর এইভাবে হাতাটাকে ধরতে হবে তেলের ওপরে, তাহলে কিন্তু কারি পাতাগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। যদি গ্যাসের ফ্লেমটা অন থাকে তাহলে কিন্তু তেলটা গায়ে ছিটকে এসে পড়তে পারে, তাই ফ্লেমটা অফ করে কারি পাতাগুলো ভাজতে হবে। কারি পাতা ভাজতে খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই কারি পাতাগুলো ভাজা হয়ে যাবে। আর যখন কারি পাতাগুলো ভাজা হয়ে যাবে তখন তুলে ঝুরি ভাজাগুলোর মধ্যে রেখে দিতে হবে। আপনারা দেখুন কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিচ্ছি। আর আমি কয়েকটা এইভাবে গোল ঝুরি ভাজা ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন খুব সুন্দরভাবে ঝুরি ভাজাগুলো রেডি হয়েছে, আর বেশ মুচমুচে হয়েছে। এবার আপনারা ঝুরি ভাজাগুলোকে এইভাবে গোল করেও রাখতে পারেন, গোল করেও ভেজে নিতে পারেন, আর না হলে ছোটো ছোটো টুকরো করেও ভেজে নিতে পারেন। আর না হলে এইভাবেও গোল করে ভেজে নিয়ে তারপর এইভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নিতে পারেন। এতে ঝুরি ভাজাগুলো ছোটো ছোটো টুকরো হয়ে যাবে। বাড়িতে দারুণ স্বাদের এই মুখরোচক রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বানানো একেবারে সহজ, খেতেও ভীষণ ভালো হয়। আর প্রথমে আমি বেশ কিছুটা পরিমাণ এইভাবে ছোটো ছোটো করে ঝুরি ভাজাটা ভেজে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম, আর কারি পাতাটাও দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চীনাবাদাম। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে এইভাবে ভেজে নেওয়া উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এই ঝুরি ভাজাগুলোর মধ্যে কয়েকটা মশলা দিয়ে দিতে হবে, এতে ঝুরি ভাজাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। তার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি গোটা জিরে ধনেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, আর তার মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম। সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, আর অল্প একটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এতে ঝুরি ভাজাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমি 1 চিমটের মতন লঙ্কার গুঁড়ো ওপরেও একটু ছড়িয়ে দিলাম। এটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। দারুণ স্বাদের মশলা ঝুরি ভাজাটা একেবারেই রেডি। এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা যে কোনো এয়ারটাইট কন্টেনারে আপনারা স্টোর করে অনেক দিন রাখতে পারবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।